শীতের সকালে শুয়েছিলাম মানে কাঁথা মুড়ি দিয়ে কম্বলের তলে। এখন ওরা আমাকে শুয়ে থাকতে দিল না, আমাকে উঠে বসতেই হলো। কেন উঠে বসতে হলো? কারণ ওরা উঠে বসেছে, ওরা উঠে পড়ে লেগেছে। আমি ভেবেছিলাম যে আমি কিছু ভিডিও বানিয়ে রাখবো, আমার স্টুডেন্টরা আমার ইউটিউব দেখে প্রিপারেশন নেবে, একবার ভিডিও বানাবো, ওরা আজীবনই দেখবে। বাট ওরা প্রতিনিয়ত চেঞ্জ করছে, প্রশ্নের প্যাটার্নগুলো প্রতিনিয়ত চেঞ্জ করছে, যার কারণে আমাকেও নতুন নতুন ভিডিও বানাতে হচ্ছে। তো আমি রাইটিংয়ে যে বিষয়টা খেয়াল করলাম যে এখানে স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেনটা খুব বেশি আসতেছে এখন। এই ভিডিও কিন্তু আমি আসলে এর আগে দিতাম না, বা এর আগে আমি অত গুরুত্ব দিতাম না এই টাইপের প্রশ্নতে। সো এই টাইপের প্রশ্ন আপনাদেরকে পড়া উচিত এখন। রাইটিং টেস্ট টু, কারণ রাইটিং টেস্ট টুতে আসলে অনেকেই লিখতে পারেন না, লিখতে গেলে কলম ভেঙে যায়, কী লিখবেন সেটাই বুঝেন না, ছোটোবেলা থেকে তো লেখার অভ্যাস নেই। এখন হাত তো আপনার জমে গেছে, কিভাবে লিখবেন? তো আজকে আমি সবচেয়ে ইজি করে দিব, সবচেয়ে সহজ করে দিব কিভাবে আপনারা মাত্র 2 দিনে এই রাইটিংটা কমপ্লিট করতে পারেন। এখন রাইটিংয়ের হচ্ছে আপনার 4-5টা টাইপের কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এর ভেতরে এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন, দেন হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোয়েশ্চেন, এগুলোতে আমি আগে বেশি ফোকাস করতাম, কারণ ওইগুলোই আর বেশি আসতো। বাট এখন যেই কাজটা করতেছে তারা কিন্তু প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ করতেছে, নতুনত্ব যেই বিষয়গুলো আনতেছে, স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেনগুলো তারা এখন বেশি দিয়ে দিচ্ছে, যার কারণে এইটা নিয়ে কিন্তু আসলে ওইভাবে ভিডিওটা তৈরি করা নেই। এখন আমাকে অনেকে ফোন করে বলে যে স্যার এইগুলো আসতেছে, আমি তো নজর রাখতেছি সব সময়, ঠিক আছে। তো ভাবলাম যে এই বিষয়ে কেননা একটা ভিডিও বানানো যাক। তো রাইটিং টাস্ক টু অর্থাৎ এসে টাইপের কোয়েশ্চেন, স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন আজকে আমি আপনাদেরকে শেখাবো। এখন আমি ধরে নিচ্ছি আপনি একদমই জিরো, ঠিক আছে, আপনি কিছুই শিখেননি। আমি বলতেছি না যে আপনাকে শিখতেই হবে, কিছু শেখা লাগবে না। এখন আপনি যদি শিখেন যে আপনার লিঙ্কিং ওয়ার্ড শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে, তারপরে বাক্যের মার প্যাচ শিখতে হবে, এই বিষয়গুলো কিচ্ছু লাগবে না, তারপরেও আপনাকে ব্যান্ড 7.5-এর উপরে দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। তো আমি সেইভাবে মানে সেই একটা ছাঁচ আপনাদেরকে দিব। ছাঁচ তো বুঝেন, যে আপনি মনে করেন যে একটা পিঠা বানাবেন, তো গোলা তৈরি করবেন, গোলা তৈরি করে দেখবেন যে যেই ছাঁচে দিবেন সেই আকার এই পিঠাটা তৈরি হবে। সো এই ছাঁচ বা টেমপ্লেট, এই ফরম্যাটটা আমরা ফলো করব আজকে, যে যে কোনো কোয়েশ্চেন যাতে আসলে আপনারা এই ফরম্যাটে ফেলে লিখে দিতে পারেন, ঠিক আছে। আপনার গ্রামার লাগবে না, আপনার লিঙ্কিং ওয়ার্ড লাগবে না, আপনার আপনি জাস্ট হলো প্রশ্নটা বুঝে ওই আইডিয়া অনুযায়ী শুধু গ্যাপগুলো পূরণ করবেন, তাহলেই দেখবেন যে আপনার রাইটিংটা খুব সুন্দর করে আপনি লিখে আসতে পারছেন। এখন একদল টিচার এসে বলবে যে এই রাইটিংয়ে ফরম্যাট ব্যবহার করা যাবে না। আমি বলি কেন? কারণ দেখেন, আমি যদি এখানে সরাসরি বলি যে আমার স্টুডেন্টরা ফরম্যাট ইউজ করে যদি ওরা 7.5 পায়, তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে রাইটিংয়ের টেমপ্লেটে নাম্বার দেয় না? রাইটিংয়ের টেমপ্লেটে বা ফরম্যাটে অবশ্যই আপনারা নাম্বার পাবেন। আমি একটু লজিক দেখাচ্ছি। তো আমি একদিন রাইটিংয়ের ক্লাস নিচ্ছি, আমার স্টুডেন্ট একসময় প্রশ্ন করে বসলো যে স্যার ফরম্যাটে নাকি নাম্বার কম দেয়, বিভিন্ন গ্রুপে শুনতেছি। এখন হঠাৎ করে তাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর নেম? তো সে বললো যে মাই নেম ইজ রানা। তাহলে আমি বললাম যে তুমি এই যে মাই নেম ইজ রানা বললা, এই মাই নেম ইজ এটাই তো একটা টেমপ্লেট, তুমি অন্যভাবে বলতা তাইলে হতো। এখন আমি কি তাকে নাম্বার কম দিতে পারবো? তার নাম তো ঠিকই বলছে, সে মাই নেম ইজ রানা, কিভাবে বলবে এটা? সে নিজের নাম তো এইভাবেই বলতে হবে। এখন সবাই হাজার হাজার মানুষ যদি এইভাবেই বলে যে মাই নেম ইজ রানা, মাই নেম ইজ রহিম, তো তাহলে কি তাদেরকে নাম্বার কি কম দিব? অবশ্যই কম দেওয়া যাবে না, কারণ বাক্য হয়ে গেলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। কোনো মানে টিচারের বাপের ক্ষমতা নেই যে আপনার নাম্বার কম দিবে, কারণ আপনার বাক্য সঠিক। তো বাক্য যেমন দেখেন যে আমরা ছোটোবেলায় যদি পড়ি, একটা প্যারাগ্রাফ পড়ে গেছি সবাই, যে স্যাররা বলে দিত যে এই প্যারাগ্রাফ কমন, তোমরা এই 10টা প্যারাগ্রাফ পড়ো। তো এই প্যারাগ্রাফগুলো একই বই থেকে আমরা পড়তাম, সবাই স্টুডেন্ট সব একই স্কুলের একই প্যারাগ্রাফ একই বই থেকে পড়তাম। তখন ওইগুলো কিন্তু লিখেও আসতাম ওইভাবে মুখস্থ করে, তখন আমাদের নাম্বার কিন্তু কম দিত না। 8, 9, 10 এভাবেও কিন্তু আসতো প্যারাগ্রাফ যখন আমরা লিখতাম। তাইলে কি সারা দুনিয়া, এই যে দেখেন যে 1 কোটি মানুষ, এই যে 20 লাখ মানুষ যে এক্সাম দেয়, এই যে এসএসসি এইচএসসি এক্সাম দেয়, তারা তো একই বই পড়ে। চৌধুরী হুসাইন এই বই থেকেই তো পড়ে এক্সাম দেয়, তো একই লেখা লেখে, তখন কি নাম্বার কম পায়? কম পায় না, কারণ বাক্য হয়ে গেলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এটা এটা আসলে একদম একটা গুজব যে আপনি ফরম্যাটে লিখলে নাম্বার কম দিবে।
আপনি বিভিন্ন কোয়েশ্চেন আসবে, বিভিন্ন আইডিয়া দিবেন, আইডিয়া তো অবশ্যই চেঞ্জ হবে। সো নাম্বার কিন্তু কমার কোনো সুযোগ নেই। আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেই ফেসবুক পেজটাতে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, প্রজেক্ট আইএলস নামে আছে। সো এটা আপনারা একটু ফলো করে রাখলে কী হবে, রেগুলার আপনার আপডেট পাবেন, ঠিক আছে? সো ঘরে বসে যারা প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি যে আমার চ্যানেলটা আপনার জন্য বেস্ট হতে পারে, বেস্ট একটা গাইডলাইন হতে পারে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তাহলে আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। সাপোজ আপনার স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন চলে আসছে, এখন আপনি কিভাবে এটা ডেভেলপ করবেন, ঠিক আছে? কারণ আপনার তো আসলে কিছু জানা নেই, আপনি কি লিখবেন তাও আপনার মাথায় আসে না। কিন্তু যদি আমি আপনাকে লিখে দিই তাহলে কেমন হয় বলেন? এখন এখানে আপনি তো জানেন যে রাইটিং টাস্ক 2তে হচ্ছে আপনার টোটাল 40 মিনিট নেওয়া উচিত। এর ভেতরে হলো আপনার কমপক্ষে 250 ওয়ার্ড আপনাকে লিখতে হবে, 250টা ওয়ার্ড লিখতে হবে। এখন যদি 100-150 ওয়ার্ড আগে থেকেই লেখা থাকে, বাকি 100 ওয়ার্ড আপনি লিখতে পারবেন, ঠিক আছে? তো এটা প্রশ্ন অনুযায়ী এটা আমি করে দেখাচ্ছি। তো সবাই একটু মনোযোগ দেন, দেখেন বিষয়টা কেমন করে কাজ করে। এটা হলো একটা ফরম্যাট। আপনি দেখেন যে ইন্ট্রোডাকশন লিখতে হবে আপনাকে, দেন বডি প্যারা 1 লিখতে হবে, বডি প্যারা 2 লিখতে হবে, দেন কনক্লুশন, ঠিক আছে? তো টোটাল বিষয় মিলে আমার 250 ওয়ার্ড হতে হবে। তো আমি সর্বোচ্চ 300 ওয়ার্ড, 310-20 এর ভেতরেই থাকবো, ঠিক আছে? এর বেশি আমার লেখার দরকার নেই। তাহলে এই এসে টাইপের কোয়েশ্চেন দেখেন, যদি ইন্ট্রোডাকশন আপনি কি লিখবেন, যে দ্য ইম্পর্টেন্স অফ, তাহলে এই ইম্পর্টেন্স অফের পরে এই ড্যাশে আপনি কি লিখবেন? এই ড্যাশে আপনি যেই টপিকটা আসছে ওই টপিকটা আপনি ফাইন্ড আউট করবেন। আপনার স্টেটমেন্টে যেটা বলবে সেটার মূল টপিকটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন, ঠিক আছে? এরপরে এগুলো আপনার মুখস্থ থাকবে। তাহলে মুখস্থ থাকবে এগুলো, আপনি একদম মানে মুখস্থ করে আপনি জাস্ট লিখে দিয়ে আসবেন, মানে মাথায় আপনি মনে করেন যে নকল নিয়ে গেছেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কারণ দেখেন আপনি দেখে দেখেই লিখবেন, কারণ আপনার চোখের সামনে এটা ভাসবে, এমনভাবে মুখস্থ করবেন যেন এটা আপনার চোখের সামনে ভাসে, তখন আপনি নন স্টপ লিখে যেতে পারবেন। দেখেন ইন্ট্রোডাকশনে আপনি একবারও থামা লাগছে না, আপনি শুধু লিখে যাবেন, শুধুমাত্র আপনাকে এই টপিকটা ধরতে হবে। কিভাবে টপিকটা ধরবেন সেটা প্রশ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন, আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে বলবেন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ হুইচ was always debatable has now become more controversial with many people claiming that is beneficial while others reject this notion. তাহলে এই যে এত বড় লাইন যখন আপনি লিখলেন, এক্সামিনার কিন্তু ইমপ্রেসড হয়ে যাবে, কারণ আপনি কখনোই নিজে নিজে এত বড় বাক্য আপনি লিখতে পারতেন না। যেহেতু এটা আপনার মুখস্থ থাকবে, তাহলে আপনি এটা ইজিলি কিন্তু লিখতে পারছেন, ওকে? তারপরে আপনি এই লাইনটা আপনি লিখে ফেলেন, দ্য সাবস্টেন্সিয়াল ইনফ্লুয়েন্স অফ দিস ট্রেন্ড হ্যাজ স্পার্ক কি দ্য কন্ট্রোভার্সি ওভার দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট ইন রিসেন্ট ইয়ার। মানে এই সম্প্রতি যেই বছরগুলোতে এইটা নিয়ে আরও অনেক বেশি কথা হচ্ছে, ঠিক আছে? বিতর্ক হচ্ছে। ইন মাই অপিনিয়ন, এখন নিজের একটা অপিনিয়ন দেবেন। ইন মাই অপিনিয়ন দ্য ফর্মার অথবা ল্যাটার প্রপোজিশন অ্যাপিয়ার্স টু বি মোর রেশনাল। তাহলে এখানে কিন্তু একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের আপনার দুইটা সাইডে নিতে বলবে, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা সাইড আপনি নেবেন। যদি ফর্মার বলেন তাহলে প্রথম সাইডটা নিয়ে আপনি কথা বলবেন, আর যদি লেটার প্রপোজিশন বলেন তাহলে পরের সাইডটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন অপিনিয়নটা দিচ্ছেন, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এরপর দেখেন দিস এসে উইল ফার্দার এলাবরেট মাই ভিউজ। এই এসেটা কি করবে, আমি আমার কি ভিউজ বা আমার দৃষ্টিকোণটা এলাবরেট করব ফর ফেভারিং দ্য পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট। এটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে? যে কোনো একটা সাইড আপনি চুজ করবেন। আচ্ছা, এরপর আপনি লজিক্যাল কিছু কনক্লুশন দিয়ে শেষ করে দিবেন, দ্যাটস ইট। এটা হলো আপনি ইন্ট্রোডাকশনে বলে দিলেন। তো ফরম্যাটটা এমনভাবে রেডি করা, মনে করেন যে কোনো কোয়েশ্চেন আসুক, আপনার পৃথিবীর যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, আপনি এটা যদি মাথায় থাকে আপনি এটা লিখে দিয়ে আসতে পারবেন। এখন দেখেন বর্তমানে বাজারে কিন্তু ফ্রোজেন আইটেম পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, তারপর আরও অনেক বিভিন্ন আইটেম পাওয়া যায়, যেগুলো আপনি এসে জাস্ট ছেঁকে নেবেন, আপনি একদম রেডি মিক্স, মনে করেন যে আগে থেকেই রেডি করা সব কিছু মশলা। সো সেটা দিয়ে আপনি এখন জাস্ট হলো একটু গরম করবেন এবং খেয়ে নেবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনার এখন দেখেন বাইরের দেশেও কিন্তু ফ্রোজেন জিনিস পাওয়া যাচ্ছে। মানে আমি এটা কেন বোঝাচ্ছি, এটা হলো একটা ফরম্যাট, মানে সব উপাদান দেওয়াই আছে। একটা এসেতে কিসের উপর ভিত্তি করে নাম্বারটা দেয় সেই সব বিষয় এখানে দেওয়া আছে। আপনার লিঙ্কিং ওয়ার্ড থেকে শুরু করে বড় বড় কমপ্লেক্স ওয়ার্ড সব কিছু এখানে কিন্তু মানে ঢেলে দেওয়া, ঠিক আছে? এখন শুধু আপনাকে এটা ব্যবহার করতে হবে কোয়েশ্চেন অনুযায়ী। সো কোয়েশ্চেন অনুযায়ী কীভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এখন বডি প্যারা 1-এ আপনি হয়তো যেহেতু এইখান থেকে যেহেতু একটা চুজ করলেন ফর্মার পজিশন বা প্রপোজিশন নিয়ে আপনি কথা বলবেন, তাহলে এর পক্ষে কথা বলেন। এটারও আবার এখানেও একই রকম কথা বলবেন, তারপর আপনি কনক্লুশন দিয়ে দিবেন, ঠিক আছে? একটা কোয়েশ্চেন নিয়ে যদি দেখাই যে সাপোজ দেখেন
আপনি কিন্তু নিজেই ধরতে পারবেন। স্মার্টফোনস হ্যাভ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার ডেলি লাইভস। তাহলে স্মার্টফোনটা কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সাম পিপল বিলিভ, কিছু মানুষ বিশ্বাস করে দে আর ভেরি বেনিফিশিয়াল, আবার অন্যরা হোয়াইল আদার থিঙ্ক দ্যাট দে হ্যাভ নেগেটিভ এফেক্টস। তাহলে আপনি কি বুঝতে পারেন, এখানে দুইটা সাইডের লোক আছে। এক হচ্ছে অনেকে বলতেছে এটা বেনিফিশিয়াল, আবার অনেকে বলতেছে যে স্মার্টফোনের অনেক অপকারিতা আছে বা নেগেটিভ সাইড আছে। সো আপনাকে গিভ রেলেভেন্ট এক্সাম্পল দিতে হবে এবং আপনার অপিনিয়নটা দিতে হবে। তাহলে আমি একদিকে চুজ করে নিব যে স্মার্টফোনের আমি ভালো দিকগুলোই কিন্তু বেশি বলতে পারবো, ঠিক আছে। তাহলে আপনি যে স্মার্টফোনটা নিচ্ছেন এটা হলো আপনার টপিক, তাহলে আপনি কি বলবেন, দ্য ইম্পর্টেন্স অফ স্মার্টফোনস। তাহলে এখানে স্মার্টফোন না হয়ে অন্য কোনো সাবজেক্ট আসুক, সেই সাবজেক্টটা আপনি বসাবেন এখানে, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্স অফ স্মার্টফোন হুইচ ওয়াজ অলওয়েজ ডিবেটেবল। এরপর আমি যেগুলো আপনাকে একটু আগে বোঝালাম সেভাবে লিখে দিবেন, মুখস্থ থাকবে আপনার, ঠিক আছে। এখন এইটার আপনি বলতেছেন যে ইন মাই অপিনিয়ন দ্য ফর্মার প্রপোজিশন অ্যাপিয়ার্স টু বি মোর রেশনাল। তাহলে পূর্বোক্ত যে এই কথাটা, মানে এই কথাটা, এই যে কমার আগের এই কথাটা, বাক্যটা, এটা আমার বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে, মোর রেশনাল। তাহলে আমি এইটা নিয়েই কথা বলবো, ঠিক আছে। তাহলে এই স্মার্টফোনের ব্যবহারের সুবিধাগুলো নিয়ে আমি তুলে ধরবো, ঠিক আছে। কারণ এখানে দেখেন একটা স্টেটমেন্ট আছে, তো এই স্টেটমেন্ট কিন্তু একটাই আছে, তো এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে আপনাকে এর সুবিধাগুলো আপনাকে এখন বলতে হবে, ঠিক আছে। তো এটা হলো আপনার স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে আপনি এখন যদি দেখেন যে এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, কিন্তু কিছু মানুষ এখানে বেনিফিশিয়াল মনে করতেছে, কিছু মানুষ মনে করতেছে নেগেটিভ এফেক্ট আছে। তাহলে আপনি যেহেতু এইটা নিয়ে কথা বলবেন, এই জন্য এখানে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। ইন মাই অপিনিয়ন দ্য ফর্মার প্রপোজিশন অ্যাপিয়ার্স টু বি মোর রেশনাল। সো এই এসেতে আমি এই কথাগুলোই এখন যুক্তি তুলে ধরবো, ঠিক আছে। এই কথাটা আমি এখানে শেষ করে দিলাম, ইন্ট্রোডাকশন হয়ে গেল। দেখেন কিছু লেখা লাগছে, শুধু এতটুকু আপনি লিখলেন, আর বাদ বাকি সব দেওয়া আছে। এরপরে আপনি বডি প্যারা 1-এ আসেন, এসে আপনি এই যে ব্ল্যাক কালার যেগুলো, সেগুলো তো আপনার মুখস্থ থাকবে, যেগুলো একটু ব্লু কালার দেওয়া আছে সেগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন যে অ্যানালাইজিং দ্য স্টেটমেন্ট, এক্সপ্লেনিং ফার্দার অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন বিহাইন্ড দ্য ইজ দ্যাট। তাহলে এর পেছনের যেই প্রথম বা সর্বোচ্চ যেই যুক্তিটা আসে প্রথমত, সেই যুক্তিটা আপনি এখানে দেখান যে এর কী সুবিধা। যে স্মার্টফোন প্রোভাইড ইনস্ট্যান্ট অ্যাক্সেস ইনফরমেশন। স্মার্টফোন কী কী করে, আপনি এটা একটু চোখ বন্ধ করলে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে, ঠিক আছে। আপনি একটু আগে ভাববেন, 5 মিনিট ধরে ভাবেন যে আপনি কী কী আইডিয়া দিবেন, স্মার্টফোনে কী কী সুবিধা তুলে ধরবেন, কিছু নোট করে ফেলেন, প্রশ্নের উপরে আপনি নোট করে ফেলবেন ছোটো ছোটো করে, ঠিক আছে। তারপরে কী করে, যে হেল্পিং পিপল স্টে আপডেট অ্যান্ড মেক ইনফর্মড ডিসিশনস। আচ্ছা, তাহলে এখানে অনেক আমরা ইনফরমেশন পেয়ে থাকি, ঠিক আছে, আপডেট থাকতে পারি আমার পৃথিবীর সঙ্গে। সো এই বিষয়গুলো তুলে ধরতে পারি। অ্যানাদার স্ট্রাইকিং বেনিফিট ইজ দ্যাট দে অ্যালাউ সিমলেস কমিউনিকেশন থ্রু কলস, মেসেজেস, ভিডিও চ্যাট, কানেক্টিং পিপল অ্যাক্রস দ্য গ্লোব। সারা বিশ্ব জুড়ে কিন্তু আমরা কী করতে পারি, মানুষের সঙ্গে চ্যাট করতে পারি, মেসেজ করতে পারি। এই বিষয়গুলো মানে যা যা করা যায় সেগুলোই বলবেন, একদম সাধারণ আইডিয়া, ঠিক আছে। তারপর আপনি আরও একটা কারণ দেন যে স্মার্টফোন সার্ভ কী করে, অ্যাজ এ প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্ট করে, আবার এডুকেশন শিক্ষামূলক হতে পারে, প্রোডাক্টিভিটি অ্যাপস থাকে অনেক সময়, মেকিং ডেলি টাস্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, তাই না। দৈনন্দিন অনেক কাজগুলো আছে আপনার ইজিয়ার করে তুলে, ফাস্টার করে তুলে। আপনি আরও বলতে পারেন যে ডায়েটে হেল্প করে, বা আপনি অনেক ইনফরমেশন এখন জানতে পারবেন, এআই অ্যাপস অনেক বেরিয়েছে, আপনি অনেক সময় কাটাতে পারেন, জ্ঞান নলেজ নিতে পারেন। আপনার মাথায় যা আসে সেই আইডিয়াটাই দেন। এখানে 3টা আইডিয়া দিবেন, ঠিক আছে, 3টা যুক্তি দেখাবেন। এখানে আপনি বাকিগুলো দেখান যে প্রবিং অ্যাহেড। পরবর্তী যদি আমরা আরও কিছু বলতে যাই, ওয়ান অফ দ্য মেইন আন্ডারলাইং রিজন, এখানে আপনি বলবেন যে স্মার্টফোন হেল্প করে পিপল ম্যানেজ দেয়ার স্কেডিউল, সেট রিমাইন্ডার, তারপরে অর্গানাইজ করে তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফ এফিশিয়েন্টলি, ঠিক আছে, এগুলো বলতে পারেন। তারপরে মেনি অনলাইন সার্ভিস প্রোভাইড করে, যেমন ইনক্লুডিং ব্যাঙ্কিং, শপিং, লার্নিং, ঠিক আছে। তার মানে যত সুবিধাগুলো আছে আপনি এখানে একটু কমা দিয়ে অ্যাড করে নিতে পারেন, কারণ এখানে অনেক সুবিধা আপনি তুলে ধরতে পারবেন। মোর ওভার একটু আপনি আবার লিঙ্কিং ওয়ার্ডটা অ্যাড করে আপনি আরও একটা যুক্তি দেখান যে দে অলসো এনকারেজ ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভিটি বাই প্রোভাইডিং টুলস, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং, এগুলো বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, বা আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যে যোগাযোগ করতে পারি, বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, এই বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন, ঠিক আছে। মানে যত ভালো ভালো জিনিস আছে সব তুলে ধরবেন, যেহেতু আপনি একদিকে ফোকাস করছেন যে ফর্মার প্রপোজিশন অ্যাপিয়ার্স মোর রেশনাল, তার মানে এই কথাটার সঙ্গে আপনি যুক্ত রেখে যুক্তি দিতে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কনক্লুশনে আপনার কিচ্ছু লেখা লাগবে না, শুধু লিখবেন স্মার্টফোন।
যে ইন কনক্লুশন দ্য আর্গুমেন্টস অ্যাফরমেশন অ্যাবভ ওয়ান ক্যান রিচ দ্য জিস্ট অ্যান্ড দ্য বেনিফিটস অফ স্মার্টফোন আর ইনডিড টু গ্রেট টু ইগনোর, মানে এটা আপনাকে অস্বীকার করা যায় না, ঠিক আছে, স্মার্টফোনের অবদানটা অস্বীকার করা যায় না। তার মানে আপনি কনক্লুশন এত ছোট দিলেও সমস্যা নেই, আপনি শুধু দেখবেন যে ইন্ট্রোডাকশান বডি প্যারা 1 2 ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনারা লেখেন যে কোনো কোয়েশ্চেন, এখানে আসলে বোঝানোর কিচ্ছু নেই, ঠিক আছে। আমি যেহেতু একদম ইজি করে দিলাম, ফরম্যাটের চেয়ে আর ইজি কখনো হবে না। সো এটা আপনারা মানে যে কোনো কোয়েশ্চেন নিয়ে কিন্তু এখন আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন বাসায়, ঠিক আছে। সো এটা একটু মুখস্থ করে ফেলবেন, এটা হলো আপনাদের কাজ থাকবে। আপনারা একটু এইগুলো বাসায় দেখলে কিন্তু হয়ে যাবে, এগুলো একটু লিখে নেবেন, ঠিক আছে। আপনি খাতায় লিখে নিলে এগুলো মুখস্থ করতে সহজ হবে। আমি আবারও বলবো, আমার ভিডিও যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে ইউটিউব সাবস্ক্রাইব করেন, আর যদি ইউটিউব থেকে দেখেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ঠিক আছে। আর যারা খুবই খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, একদম হতাশায় জর্জরিত হয়ে যাচ্ছেন, সো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।